আমরা আমাদের নেক্সট যে সেশন সেটা শুরু করছি। এখানে আমরা একটা এই সেশনের আমাদের সাবজেক্ট তোমাদের আগের থেকে দিয়ে দেওয়া হয়েছিল, ইম্পর্টেন্স অফ রুটিন ইন স্টুডেন্ট লাইফ। দৈনন্দিন জীবনে, ছাত্র জীবনে নিয়মের ভূমিকা বা নিয়মিত জীবনের ভূমিকা, এই বিষয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বক্তব্য রাখার জন্য পূজনীয় শ্রীমৎ স্বামী বেদানুরাগানন্দজি মহারাজ। মহারাজ রহড়া থেকে এসেছেন। রহড়াতে তোমরা জানো আমাদের একটা রামকৃষ্ণ মিশনের একটা কলেজ আছে, বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। মহারাজ সেই কলেজের উপাধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল। অনুষ্ঠান শুরুর আগে আমি আমাদের সম্পাদক সঞ্জীব ঘোষকে অনুরোধ করব মহারাজকে আমাদের তরফ থেকে একটু সামান্য উপহার সেটা তুলে দিতে। এবার আমাদের যারা অংশগ্রহণকারী আছি আমরা সবাই মহারাজের বক্তব্য শুনব, সবাইকে একটু মনোযোগ দিয়ে। আর নিজেদের মধ্যে কথাবার্তা ওই পেছনে দেখতে পাচ্ছি আমি, আমার চোখটা খুব সাংঘাতিক, অনেক দিন এই স্টাডি সার্কেল করানোর অভিজ্ঞতা, তো এগুলো চোখে পড়ে যায় খুব চট করে। আমি কিন্তু আবার তোমার এই ওই ওই ছেলেটিকে তোলো, তো তুলে নিয়ে সামনে চলে এসো। এই চশমা পড়া তুমি, হ্যাঁ উঠে এসো, তুমি এইখানটা চলে এসো। Come here, sit. আর বিবেকানন্দ স্টাডি সার্কেলের পার্টিসিপেন্টসদের আমি কিন্তু আবারও আরেকবার ওয়ার্নিং দিচ্ছি, দিস ইজ দ্য থার্ড ওয়ার্নিং, অ্যান্ড কবিশানন্দজি হ্যাজ বিন অলরেডি রিপোর্টেড, সো মেক ইউর চেঞ্জেস অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ। বসে বলুন। তাহলে দাঁড়িয়েই বলি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, লাগবে বসে বলছি। আসুন। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। दुर्जनः सज्जनो भूयात्, सज्जनः शान्तिमाप्नुयात्, शान्तो मुच्येत बन्धेभ्यः, मुक्तश्चान्यान् विमोचयेत्। প্রথমে এখানে সমবেত সকলকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি, এবং যারা এই ক্যাম্পে যোগদান করছো সেই সকল ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইম্পর্টেন্স অফ রুটিন ইন স্টুডেন্ট লাইফ। So today we will be talking about various aspects of how important routine is. So routine means every day how you should distribute your timings and how you should utilize it to the best. সারা দিনে যতটা সময় রয়েছে
সেই সময়টা কিভাবে সবথেকে ভালোভাবে কার্যকরী করা যেতে পারে সেই বিষয়ে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো আমরা যদি আসি, প্রথমেই আমরা যদি দেখি আমাদের এখানে একটি কোটেশন রয়েছে, একজনের উক্তি। সেখানে রয়েছে, ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড লো your purse is magically filled with 24 hours of unmanufactured tissue of the universe of your life. It is yours. It is the most precious of possessions. No one else can take it from you. It is unstealable, and no one receives either more or less than you receive. তো একটি সবার কাছে একটা সমান সময় দেওয়া রয়েছে। ধরা যাক যে সকলের কাছে আমাদের 24 ঘন্টা টাইম দেওয়া রয়েছে। এভরিওয়ান ইজ প্রোভাইডেড উইথ দ্য সেম টাইম, বাট স্টিল ওয়ান পার্সন ডিফার্স ফ্রম দ্য আদার ইন টার্মস অফ সাকসেস। জাস্ট কে কীরমভাবে সময়টা সৎ ব্যবহার করছি সেইটাতে আমাদের একে অপরের সাথে আমাদের তফাৎ। সময় একই দেওয়া রয়েছে। ধরা যাক সবার কাছেই 100 টাকা দেওয়া রয়েছে। কে সেই 100 টাকাটা নিয়ে কি করবে সেটা তার উপরে নির্ভর করছে। কেউ সেটা হারিয়ে ফেলতে পারে, সে কিছুই ইউটিলাইজ করলো না। কেউ সেটা নিয়ে কিছু একটা ভালো বই কিনলো, পড়লো, নিজের জীবনে ইউটিলাইজ করলো, সেরকম হতে পারে। আবার কেউ অপ্রয়োজনীয় কিছু বিষয়ে খরচ করে ফেললো, সেরকম হতে পারে। তো যদি কে কীরমভাবে সেই সময়টা ব্যবহার করছে সেটা হচ্ছে অত্যন্ত জরুরি। সেটাই আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, যে হাউ ইউ ক্যান ইউটিলাইজ দ্য টাইম গিভেন টু ইচ ওয়ান অফ আস। এভরি হিউম্যান বিং হ্যাজ দ্য সেম টাইমিংস গিভেন, সো 24 hours is given, and so how you can make best use of it. So let's come to the next idea. এখানে আবার একজনের উক্তি রয়েছে, লুক টু দিস ডে ফর ইট ইজ লাইফ, দ্য ভেরি লাইফ অফ লাইফ। এটি কারো কারো মতে কালিদাস, আমাদের ভারতবর্ষের প্রাচীন কবি, তিনি তার একটি উক্তি থেকে, যে আজকের দিনটার দিকে মনোযোগ দাও। গতকাল কি হয়েছে সেটা হাত থেকে বেরিয়ে গেছে, আগামীকাল কি হবে সেটা জাস্ট আমার কল্পনার মধ্যে রয়েছে। তাহলে আমার কাছে শুধু আজকের দিনটা রয়েছে। তাহলে আজকের দিনটা আমি কত বেস্ট ইউজ করতে পারবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গতকাল যা হয়ে গেছে, যেভাবে টাইমটা ইউটিলাইজ করেছি সেটা নিয়ে ভেবে আর সময় নষ্ট করে লাভ নেই। গতস্য শোচনা নাস্তি, বলা হয় যেটা চলে গেছে সেটা নিয়ে আর দুঃখ করে কোনো লাভ নেই। কালকে কি হবে সেটাও শুধু এখন আমার কাছে একটি কল্পনার মতো রয়েছে, ভাবনার মধ্যে রয়েছে, কিন্তু আজকের দিনটা আমার হাতে রয়েছে। এক্ষুনি আমি ওটার উপরে কিছু কাজ করতে পারবো। এই সময়টা আমি কিভাবে ইউটিলাইজ করছি সেটা আমরা এখনই নির্ধারণ করতে পারবো। তো সেই জন্য বলছে যে আজকের দিনটা আমাদের কাছে দেওয়া রয়েছে। তাই জন্য ডেইলি রুটিন নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন আজকের দিনটা কি করে বেস্ট ইউটিলাইজ করা যায় সেই বিষয়ে আমরা ভাবনা চিন্তা করছি। সো দিস ইজ দ্য ফোকাস শুড বি অন দ্য ডে which is given to you this very day, not yesterday or not tomorrow. So yesterday is already gone and tomorrow is yet to come. So you can act upon the timing which is there today. সেই জন্য আমরা ক্রমশ দেখব যে কী করে বেস্টভাবে সময়টাকে ব্যবহার করা যেতে পারে। তাই সবাইকে সচেতন হতে হবে যে আজকের দিনটা অত্যন্ত মূল্যবান। আমরা এখানে যে এসেছি, এখানে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, এদের প্রত্যেকটা দিন কি প্রচণ্ড ভাইব্রেন্ট ছিল, একটা সময় তারা নষ্ট করছেন না। শ্রীরামকৃষ্ণ, তোমরা জানো যে যখন তিনি সাধনা করছেন তখন তিনি প্রত্যেক দিনের শেষে প্রচুর চেষ্টা করছেন, কিন্তু দিনের শেষে যখন মায়ের দর্শন হচ্ছে না তখন বলছেন আর একটা দিন চলে গেল, তোমার দর্শন পেলাম না মা, তোমার দর্শন পেলাম না। এরকম একটা ব্যাকুলতা, এরকম একটা টাইম ইউটিলাইজেশন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। শ্রী শ্রী মা সারদা দেবী
তারও জীবনে এরকম আমরা দেখতে পাচ্ছি যে তারও প্রচণ্ড ফিক্সড একটা ডেলি রুটিন ছিল। রোজ রাত্রে ঠিক 3টের সময় উঠে তিনি জপ ধ্যান করতেন। একবার একটু আলস্যের কারণে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেন, তারপরে তিনি পরের দিন আরেকটু দেরি হয়ে গেল, তারপরের দিন আরেকটু দেরি হয়ে গেল। তখন মা শারদা বলছেন যে দেখো, তখন বুঝতে পারলাম যে আলস্য পেয়ে বসেছে। আবার পরের দিন থেকে মনে রোখ এনে আবার ওই দিন ঠিক 3টের সময় উঠতে চেষ্টা করলাম। এইভাবে সবসময় অ্যালার্ট থাকতে হবে যে আমি টাইমটা ওয়েস্ট করছি না তো, আলস্যে ডিস্ট্র্যাকশনে আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে না তো। তো এইরকম একটা ব্যস্ততা আনতে হবে জীবনে, আর একটা জানতে হবে যে আজকের দিনটা আমার হাতে আছে, কালকে কি হবে, কালকে কি পরিস্থিতি আছে আমার জানা নেই। সেই জন্য যা কিছু করতে হবে ভাবতে হবে আজকের দিনটাই লাস্ট দিন, এর মধ্যে বেস্ট কি কাজ করতে পারি। আজকে যদি আমার কাছে কোনো একটা টাস্কের লাস্ট দিন, ধরো যাক পরীক্ষার আগের দিন আমাদের যে সিরিয়াসনেসটা আসে, পরীক্ষার আগের রাত্রে, আরও পরীক্ষা যত এগিয়ে আসে, পরীক্ষার আগের 5 মিনিট 10 মিনিট, তখন মনে হয় পুরো বইটাই গিলে খেয়ে নেবো একেবারে। তো এত কনসেন্ট্রেশন হয়, এত ফোকাস হয়, কারণ কি আমরা তখন ক্রমশ বুঝতে পারি যে আর সময় নেই। কিন্তু সব বিষয়ে আসলে আর বেশি সময় নেই, যে যত তাড়াতাড়ি পারবে তাকে সাকসেস রিচ করতে হবে। তো সেই জন্য একটি কথা রয়েছে, বল বুদ্ধি ভরসা 30 পেরোলে ফর্সা। তাই যা কিছু সাকসেস, যা কিছু এস্টাবলিশমেন্ট, যা কিছু স্পেশাল কিছু করতে হবে, তার ফাউন্ডেশন তোমাকে কিন্তু উইদিন 30 রিচ করতে হবে। তুমি ভেবো না যে তোমার কাছে 80 বছর আছে, 90 বছর আছে, 70 বছর আছে, 100 বছর আছে। সেগুলো 30 অবধি তুমি কীরমভাবে টাইমটা ইউটিলাইজ করছো সেটার উপরে নির্ভর করছে। এখানে যারা আছে তাদের সবথেকে কম এজ কার? সবথেকে কম এজ কত? তোমার এজ 10। আর পার্টিসিপেন্টদের মধ্যে সবথেকে বেশি 16। ঠিক আছে, তাহলে এখনও সময় আছে। 10 যার তার 20 বছর টাইম আছে, 16 যার তার 14 বছর টাইম আছে। তাই জন্য আজকে থেকে কাউন্টডাউন শুরু করো যে কি করে একটা একটা করে ক্যালেন্ডারের দিন বেস্ট ইউটিলাইজ করলে সেইভাবে ইউজ করা যাবে। যে 30-এর মধ্যে একটা কিছু সাকসেস রিচ করতে হবে, একটা কোনো ফাউন্ডেশন স্ট্রং করে নিতে হবে, যে যা হতে চাও। তো আমরা চলে আসি আমাদের ডেলি রুটিনে, আমরা পরের পর্যায়ে চলে আসি। হ্যাঁ, দিনটা আমাদের যে শুরু হচ্ছে, আমরা সবাই দেখলাম যে আমাদের সকলের কাছে একটি দিন রয়েছে। সেই দিনটা 24 ঘন্টা রয়েছে, কিন্তু তার মধ্যে দিনের একদম শুরুটা আর দিনের একদম শেষটা, এটা খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট। সো জাস্ট দ্য ফার্স্ট ফিউ মোমেন্টস অ্যান্ড দ্য লাস্ট ফিউ মোমেন্টস, এটা খুবই ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কীভাবে দিনটা শুরু করছে, তো বলে মর্নিং শোজ দ্য ডে, যে হাউ ইউ আর স্পেন্ডিং দ্য ফার্স্ট ফিউ মোমেন্টস জাস্ট আফটার ওয়েকিং আপ। সকালে ঘুম থেকে উঠে প্রথম একটা উইন্ডো দিচ্ছে প্রকৃতি, সবাইকে কিছু স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে। আমাদের মন সারা রাত্রি ঘুমের পরে ফ্রেশ হয়ে রয়েছে, তখন মনকে যা খাবার খাইয়ে দেওয়া হবে, যা আইডিয়াস ফিড করা হবে, যেরমভাবে তুমি মনকে এবং তোমার জীবনকে গঠন করতে চাও, ওই একটা উইন্ডো দিচ্ছে, মানে সব থেকে বেস্ট প্রাইম টাইম দিচ্ছে। দিনে একদম ঘুম থেকে ওঠার পরে যে সময়টা, আরেকবার টাইম দেবে, আরেকবার সুযোগ দেবে, বেস্ট সুযোগ দেবে, ঠিক রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। তাই শুরুটা আর শেষটা এক্সেপশনালি প্ল্যান্ডভাবে এগোতে হবে। প্রচণ্ড সুন্দর প্ল্যানিং যেন থাকে আমাদের ডেইলি রুটিন। যখন আমরা তৈরি করব, তখন আমাদের দিনের শুরুটা আর দিনের শেষটা অত্যন্ত মানে স্ট্র্যাটেজিকভাবে এগোতে হবে, অগোছালোভাবে হলে হবে না। যে আমি ঘুম থেকে উঠলাম, মোবাইল দেখতে শুরু করে দিলাম, দিয়ে তারপরে সবার সাথে এমনি গল্প করতে শুরু করে দিলাম, ঝগড়াঝাটি হলো, এরকম এইভাবে সময় নষ্ট করলে হবে না। কারণ ওই সময়টা খুব স্পেশাল। ওই সময় দেখতে হবে যে দিনের শুরুতে মনটা যেন খুব সুন্দর শান্ত থাকে এবং ফোকাস থাকে। সেজন্য ঘুম থেকে উঠেই জাস্ট আফটার ইউ ওয়েক আপ, দ্য ফার্স্ট ফিউ মোমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইউ শুড ডু, সেটা হচ্ছে যে একেবারে ঘুম থেকে উঠে বিছানাতে 2-3 মিনিট বসে
একটা কিছু ভালো রিজলভ নিতে হবে। তো যেরকম মর্নিং শোজ দ্য ডে, সেই রকম আমাদের একদম শুরুতে আমাদের ভারতবর্ষে কিছু প্রাতঃস্মরণ স্তোত্র রয়েছে। একেবারে সকালবেলায় উঠে কিছু প্রথমেই স্মরণ করা যায় এই রকম কিছু স্তোত্র রয়েছে। তো যেরকম একটি খুব বিখ্যাত স্তোত্র, যে প্রাতঃস্মরামি হৃদি সংস্ফুরদ আত্মতত্ত্বং সচ্চিৎ সুখং পরমহংস গতিং তুরীয়ম ইয়ঃ জাগর স্বপ্ন সুষুপ্তিম অবৈতি নিত্যম তদ ব্রহ্ম নিষ্কলমহম ন চ ভূতসংঘঃ। বলছে যে প্রাতঃস্মরামি হৃদি সংস্ফুরদ আত্মতত্ত্বম, সকালবেলায় উঠেই আমি কি স্মরণ করছি? আমার যে বিশাল সম্ভাবনা, আমার যে রিয়েল নেচার, আমার হৃদয়ের মধ্যে স্ফুরিত যে আমার যে স্বভাব, সেটিকে নিয়ে আমি চিন্তা করছি। কীরকম আমার স্বভাব বা কীরকম আমার নেচার? সচ্চিৎ সুখং পরমহংস গতিং তুরীয়ম, সেই সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ আমি সাধারণ মানুষ নই, আমি শুধু দেহ মন বুদ্ধি নই, আমি একেবারে ইনফিনিট পাওয়ার, ইনফিনিট চৈতন্য, অনন্ত মানে সেই ভাবময় আমার ভিতরে রয়েছে, সেটি আমার সত্তা। জাগর স্বপ্ন সুষুপ্তিম অবৈতি নিত্যম, যেটা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিনটি অবস্থাতেই সমানভাবে রয়েছে। তদ ব্রহ্ম নিষ্কলমহম ন চ ভূতসংঘ, আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি সাধারণ হেল্পলেস ক্রিচার নই। তো দিনের শুরুতে এরকম নিজের সম্পর্কে একটা শক্তিশালী চিন্তাভাবনা এন্টারটেন করতে হবে, যে আমার ভেতরে অনন্ত শক্তি রয়েছে, আমি যে কোনো টার্গেট রিচ করতে পারবো, আমি জগতের কল্যাণের জন্য আমার জন্ম হয়েছে, বিরাট একটা কিছু পারপাস আমার মধ্যে দিয়ে ভগবান ফুলফিল করবেন। সবসময় নিজের বিষয়ে একটা পজিটিভ থিঙ্কিং দিয়ে দিনের শুরু করতে হবে। আমাদের বাংলায় এরকমভাবেও কেউ কেউ শুরু করেন যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরু জানে, তাই যেন আমি করি ভালো মনে। তো এগুলো খুব কিন্তু অটো সাজেশন বলে এগুলোকে। ঠিক দিনের শুরুতে তুমি তোমার মনকে কিছু ভালো চিন্তা, ভালো সাজেশন, ভালো অ্যাফার্মেশন দিয়ে ফুলফিল করতে হবে। আর এরকম রয়েছে যে প্রভাতে স্মরেন নিত্যম দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদস্তস্য নশ্যন্তি তমঃ সূর্যোদয়ে যথা। সকালবেলায় উঠেই যদি কেউ দুর্গা দুর্গা এই সব অক্ষরদ্বয় বলে, তাহলে তার সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, এইরকম। তো ভগবানের স্মরণ, নিজের ইনফিনিট পোটেনশিয়ালের স্মরণ, এইভাবে সকালবেলায় উঠেই ফার্স্ট 2-3 মিনিট খুব ইম্পর্ট্যান্ট। সে সময় তুমি কীরকমভাবে ফিট করছো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আবার রাত্রে শুতে যাওয়ার আগে, সেই সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্রে শুতে যাওয়ার আগে আর কোনো মোবাইল নয়, ল্যাপটপ নয়, কিছু নয়, একেবারে কমপ্লিটলি কিছু ভালো মানে কাট অফ হয়ে গিয়ে বাকি সকলের থেকে ভালো বই 5-10 মিনিট কিছু পড়ো। ঠাকুর মা স্বামীজির ভালো বই, ইন্সপায়ারিং বই, ডিটেকটিভ বই, ভূতের বই নয় কিন্তু, ঠিক আছে? অনেকে ওরকম অভ্যাস হয়ে যায় আর কি, সেরকম নয়। যেটা মোটিভেট করবে সেরকম ভালো কিছু বই, কমিক্স নয়, ঠিক আছে? তো ভালো মোটিভেটিং কিছু বই, যেটা তোমাকে সুন্দর কিছু মহাপুরুষদের জীবনী, কিছু সুন্দর ভালো ঘটনা রয়েছে যেটা তোমাকে হেল্প করবে বড় হতে। তো সেরকম কিছু ভালো বই 5-10 মিনিট পড়ে লাইট অফ করে আরেকবার 2-3 মিনিট নিজের ভেতরে ঈশ্বর চিন্তা করে কি ব্রহ্ম চিন্তা করে একেবারে শুয়ে পড়া হলো। ঘুমাতে যাওয়ার আগের যে মোমেন্টটা, সেটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যেই ঘুমিয়ে পড়ি আর আমাদের সক্রিয় চিন্তাভাবনা থাকে না। আমি কি ভাববো, কি করব, এই যে এই উইলের অ্যাকশানটা আর ফিল করা যায় না। আমরা যখন জেগে আছি তখন আমি ডিসাইড করতে পারছি যে আমি এইটা করব, ওইটা করব না, এইটা পড়বো, এটা পড়বো না, এরকম। কিন্তু ঘুমের সময় আর আমাদের হাতে আমাদের উইল নেই, মানে ইচ্ছা শক্তির আর এলাকা থাকে না। তখন তার আগেই মনকে যেগুলো খাইয়ে দেওয়া হবে ওটা আমার সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে এবং আমার পার্সোনালিটিটা সেইভাবে গ্রো করাবে, সেই রকম আমার নেচারটাকে তৈরি করবে। তাই শুতে যাওয়ার আগেও ভালো বই, ভালো চিন্তা, ইন্সপায়ারিং চিন্তা, নিজের সম্পর্কে পজিটিভ চিন্তা, যে আমি পড়াশোনায় খুব ভালো হতে পারবো, আমি খেলাধুলায় খুব ভালো হতে পারবো, আমি সাকসেস রিচ করতে পারবো, আই এম বর্ন ফর আ গ্রেট পারপাস, দেবা হিতম ইয়াদ আয়ুহু, আমাদের একটি শান্তি মন্ত্র রয়েছে, সেখানে বলা হয় যে একটা ডিভাইন পারপাসে আমার আয়ু, আমার জীবন একটা ডিভাইন পারপাসে হয়েছে।
দেবকার্য সিদ্ধির জন্য জন্মগ্রহণ করেছি। এই রকম সবসময় নিজের সম্পর্কে একটা খুব উচ্চ চিন্তা নিয়ে শুতে হবে। তারপরে যদি কারোর মনে হয়, সে ভাবতে পারে যে ভগবানের অনন্ত সচ্চিদানন্দ সাগর, তার মধ্যে তুমি একদম মিশে যাচ্ছ। কেউ ভাবতে পারে জগৎজননী মায়ের কোলে ঘুমিয়ে পড়ছো। এরকম ঠিক ঘুম থেকে ওঠার আগে এবং ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমোতে যাওয়ার আগে, এই দুটো সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তারপরে আমরা যদি একটু দেখি যে পরের, আচ্ছা, আমাদের ডেইলি রুটিনটা কীরকম করলে ভালো হবে। আমরা যদি দেখি যে আমাদের যে বায়োলজিক্যাল, আমাদের যে বডি মাইন্ড কমপ্লেক্স ফিজিওলজিক্যাল সিস্টেম, সেখানে আমরা যদি দেখি, সেখানে দিনের মধ্যে একটি ক্লক রয়েছে, সেটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। সেই বায়োলজিক্যাল ক্লকে আমাদের দিনের এক একটা সময় এক একটা কাজ করলে ভালো হবে। সব কাজ দিনে সব সময় করা যাবে না, যে কোনো সময় সব কাজ করা যাবে না। তার জন্য আমাদের বডি মাইন্ড কমপ্লেক্সের একটা যোগাযোগ আছে। আমাদের বডিতে নানা রকম নিউরো ট্রান্সমিটার, নিউরো হরমোন, নানা রকম জিনিস ক্ষরিত হতে থাকে। সেটা দিনের এক এক সময় এক এক রকম। সেই জন্য আমরা যে রুটিনটা তৈরি করব, সেই রুটিনটাতে আমাদের কিছু জিনিস মাথায় রেখে চলতে হবে। আমি যদি ভাবি আমি রাত্রি 2টোর সময় একটা পিৎজা অর্ডার দেব ইয়েতে, সুইগি বা ওই সব জায়গায়, দিয়ে রাত্রি 2টোর সময় একটা পিৎজা আসলো, আমি খেলাম, কিংবা আমি ডিসাইড করলাম যে আমি ঘুমোতে যাওয়ার আগে প্রচণ্ড এক্সারসাইজ করব, কিংবা আমি যদি ভাবি আমি খেয়ে উঠে ধ্যান করব, এগুলো কিন্তু কোনোটাই ইউজফুল হবে না, কারণ বডি মাইন্ড কমপ্লেক্স ফিজিওলজিক্যাল সিস্টেম সেটাকে সাপোর্ট করবে না। সেই জন্য এই যে সার্কাডিয়ান রিদম, এটাকে বলে বায়োলজিক্যাল ক্লক। বায়োলজি মানে তোমার ফিজিওলজি তোমাকে একটা ক্লক বেঁধে দিয়েছে, সেই ক্লক ধরে ধরে চলতে হবে, তাহলে আমাদের রিদমটা ভালো করে হবে। এখানে হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু যদি আমরা দেখি যে ধরা যাক এখানে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেটা একবার প্রথম আমাদের ইন্টেস্টিনাল অ্যাক্টিভিটি শুরু হচ্ছে কখন, মোটামুটি এই 6টার পর থেকে তারপরে 10টার মধ্যে, তার মধ্যে আমাদের একটা ব্রেকফাস্টের মতো কিছু খেতে হবে। তাহলে সেটা একটা সকালে ওঠার টাইমিংটা যত আর্লি মর্নিং হবে তত ভালো। ধরা যাক 4টে থেকে 6টার মধ্যে যদি কেউ উঠে পড়তে পারে, বেস্ট টাইম, কারণ তখন মানে বায়োলজিক্যাল ক্লক সেরকম, সেই সময় এক্সারসাইজ, মেডিটেশন করার জন্য, এক্সারসাইজ করার জন্য বেস্ট টাইম। তারপরে আমরা যদি দেখি দুপুর 10টা, এই সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি কগনিশন সব থেকে ভালো। তখন যে কোনো ডিফিকাল্ট কাজ, যে কোনো ফোকাস করা কাজ, যেই বিষয়ে আমার সাকসেস পেতে হবে, সেটার জন্য আমার বেস্ট টাইম হচ্ছে এইটা। তারপরে আমরা যদি দেখি যে বিকেলে 4টের পর থেকে কিছু এক্সারসাইজ করার জন্য খুব ভালো। সকালেও একটা টাইমিংস রয়েছে, বিকেলেও একটা টাইমিংস রয়েছে। তারপরে আমরা দেখছি যে রাত্রে 8টার পর থেকে আমাদের বডিতে একটা মেলাটোনিন হরমোন তৈরি হতে থাকে। সেটা কিসের জন্য না, স্লিপ হরমোন, স্লিপের জন্য, ঘুমের জন্য। ভালো ঘুম যদি না হয়, সারাক্ষণ ঘুমাতে হবে তা নয়, মানে সারাক্ষণ ঘুমালে ঘুম ঠিক হবে না। অনেকে দুপুরে একবার ঘুমায়, রাত্রে একবার ঘুমায়, মাঝে পেলে আর একবার ঘুমায়, এতবার ঘুমালে কিন্তু হবে না। ঘুমের একটা টাইমিংস আছে। তো আমাদের ভারতীয় শাস্ত্রে বলে দিবা মা স্বাপসি, ডোন্ট স্লিপ ইন দ্য ডে টাইম, দিনের বেলায় ঘুমিও না। কারণ দিনের বেলায় ঘুমালে আমাদের রাতের ঘুমটা ডিপ হবে না। রাতের ঘুম ডিপ না হলে আমাদের রেস্ট হবে না ঠিক মতো। তখন রাত্রে অনেক ঘুমালেও ঘুম থেকে উঠে টায়ার্ড মনে হবে, ফ্রেশ লাগবে না। সেই জন্য রাত্রে আমাদের ওই রাত্রি 10টা থেকে 2টো হচ্ছে গোল্ডেন আওয়ার ঘুমের জন্য, একদম ডিপ স্লিপের জন্য একদম বেস্ট টাইম। সেই জন্য রাত্রে আজকে দিনে ক্রমশ অনেকে একটু নিশাচর মতো হয়ে যাচ্ছে। নিশাচর মানে নকটার্নাল মতো, সবাই অনেক রাত অবধি জেগে কি করছে ভগবান জানে, পড়াশোনা করছে বলে, কেউ কেউ
কেউ কেউ বলে যে তারা ইম্পর্টেন্ট কাজ করছে, কিন্তু সাবধান থাকতে হবে, ওই সময়টা কিন্তু ঘুমানোর জন্য। আর আমরা তারপরে যদি কেউ কাজকর্ম আমরা আসবো, এর পরের ইয়েতেই আসবো যে কেন সেটা দরকার। তো যাই হোক, তো আমাদের এই যে একটা বায়োলজিক্যাল ক্লক, যে সার্কাডিয়ান রিদম যে রয়েছে, সেই সার্কাডিয়ান রিদমটা ধরে ধরে যেতে হবে। সকালবেলায় 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করতে হবে, কিছু মেডিটেশন এক্সারসাইজ করতে হবে, সকালে মোটামুটি 8টার মধ্যে একটু কিছু ব্রেকফাস্ট করে নিতে হবে, তারপরে আবার আমাদের কাজকর্মের জন্য 10টা থেকে 2টোর বেস্ট টাইমটা ইউটিলাইজ করতে হবে, তারপরে আবার আমাদের মাঝখানে আমাদের কিছু এক্সারসাইজ, আবার রাত্রে ধীরে ধীরে ঘুমের জন্য একটা প্রস্তুতি, এরকমভাবে একটা ডেলি রুটিনটা নিজেকে তৈরি করতে হবে। প্রত্যেকের ডেলি রুটিন একটু আলাদা হবে, সকলের একরকম হবে তা নয়, কিন্তু তার মধ্যেই আমাদের এইগুলো মাথায় রাখতে হবে যে যে কোনো কাজ যে কোনো সময় করা যাবে না, প্রত্যেকটার জন্য নেচার এবং ফিজিওলজিক্যাল সিস্টেম আলাদা আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে এক এক সময়। আমরা এর পরেরটাতে যাই। হ্যাঁ, এইখানে একটা স্লিপ সাইকেল রয়েছে। স্লিপ মানে এই যে কখন ঘুমালে ভালো হবে, দিনে না রাত্রে, সেটা নিয়ে আমরা অনেক সময় ভাবি। অনেকে যেহেতু সারা রাত্রি জেগে 2-3টে অবধি জেগে মোবাইল দেখছে কি পড়াশোনা করছে কি যাই করুক না কেন, অনেকেরই খুব মানে বিশেষ করে মডার্ন ডে আরবান লাইফে এটা একটা প্রবলেম যে অনেক লেটে ডিনার করা, অনেক লেট অবধি জেগে থাকা, এটার ফলে কি হচ্ছে, স্লিপটা ঠিক ঠিক হচ্ছে না। কখন ঘুমাতে যাচ্ছে না 3টে 4টে 5টা, যখন সূর্য উঠে যাচ্ছে, চারিদিকে নেচার জেগে যাচ্ছে, নেচার জেগে যাওয়ার পরে তখন সে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, যেহেতু তার মানে ক্লান্তি রয়েছে, শরীরটা ঘুমাচ্ছে কিন্তু মনের একটা অংশ জেগে গেছে, কারণ চারিপাশে পাখি ডাকছে, লোকজন জেগে গেছে, কুকুর ডাকছে, অনেক রকম বাজার হাট শুরু হয়ে গেছে, তার মধ্যে সে ঘুমাবার চেষ্টা করছে, তাতে ঘুমটাও ভালো হয় না, আর তার ফলে কিন্তু পুরো ফিজিওলজিক্যাল সিস্টেমটাই ব্রেকডাউন করছে। সেই জন্য এই যে আমাদের যে একটা পুরো স্লিপ সাইকেল রয়েছে, সেখানে এই মেলাটোনিন হরমোনের সাথে এই লাইটের একটা ইম্পর্টেন্ট কানেকশান আছে। যখন আমাদের চোখ তো বুঝতে পারে যে এখানে আলো আছে কি নেই, দিনের বেলা না রাতের বেলা, যখন দিনের বেলা তখন লাইট চারিদিকে রয়েছে, তাহলে এই সুপ্রা কায়াজমেটিক গ্যাংলিয়ন মানে চোখ দিয়ে ও চলে যায় আর একটা পুরো অন্য নার্ভ সেন্টারে চলে আসছে। আমাদের পুরো বডিটাতে তো অনেক নার্ভস রয়েছে, অনেক নার্ভ গ্যাংলিয়ন বলে। নার্ভ গ্যাংলিয়ন মানে নার্ভের কালেকশন। তো সেইখানে যখন চোখ যখন বুঝতে পারে যে আলো রয়েছে, তখন ও মেলাটোনিন সিক্রিট করতে দেয় না, মানে স্লিপ হরমোন ভালো সিক্রিট হয় না। তাহলে কি, যখন আলো রয়েছে তখন ভালো ঘুম হয় না, মেলাটোনিন সিক্রিট হচ্ছে না। কিন্তু যখন অন্ধকার হয়ে যাচ্ছে, যখন ধরা যাক রাত্রি, তখন কিন্তু ও অটোমেটিক্যালি আর কোনো লাইট ইম্পালস পাচ্ছে না, তখন অটোমেটিক্যালি বডিকে বলছে যে দেখো এখন রাত্রি, এখন ঘুমাবার সময়, এখন মেলাটোনিন সিক্রিট করো। তো মেলাটোনিন সিক্রিট হচ্ছে যেই, তখন ভালো ঘুম হচ্ছে। সেই জন্য আমাদের কিন্তু ওই ডার্ক আওয়ার্সগুলোকে ইউজ করতে হবে ঘুমের জন্য, দিনের বেলায় নয়, ভোরবেলায় নয়, আমাদের কিন্তু রাত্রিটাই ইউজ করতে হবে। ওই জন্য পশু পাখিদের মানে খুব একটা সুন্দর যে রিদম রয়েছে ওদের, ঠিক কিন্তু রাত্রিবেলায় পাখিদের দেখবে ঠিক যখন এই সার্কাডিয়ান রিদম ঠিক 2টো, 2:30, 3টের পর থেকে পাখি ডাকা শুরু হয়ে যায়, কারণ কি ওদের ওরা তো ঠিক আর কি ওই ডার্ক আওয়ার্সটা ব্যবহার করেছে ঘুমের জন্য। তো সেই জন্য আমাদের কিন্তু এই স্লিপ সাইকেলটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে। সেই জন্য আর ঘুমানোর আগে আমাদের 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। ঠিক ঘুমাবার আগে যদি আমরা প্রচুর খাওয়া দাওয়া করে যদি ঘুমিয়ে পড়ি, ধরা যাক কেউ ডিনার করেই শুয়ে পড়লো ধপাস করে, তো সেই জন্য তাহলে কিন্তু ঠিক হবে না। তাই জন্য, কারণ কি, যেই আমি শুয়ে পড়লাম তখন আমার মুভমেন্ট হচ্ছে না, মুভমেন্ট না হলে আমাদের কিন্তু ডাইজেশন ঠিক মতো হবে না, ডাইজেশন ঠিক মতো না হলে আমাদের ওবেসিটি, নানা রকমের রোগ, নানা রকমের ফিজিওলজিক্যাল প্রবলেম হতে থাকবে। সেই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ঘুমোবার বেশ কিছুক্ষণ আগে, প্রায়
2 ঘন্টা হলে তো খুবই ভালো। যদি 2 ঘন্টা আগে, 1.5-2 ঘন্টা আগে খাওয়ার পরে একটু ওয়াকিং করলে কি হবে, ফুডটা ডাইজেস্ট হবে। ফুডটা ডাইজেস্ট হলে ঘুমটা ভালো হবে। ঘুমটা ভালো হলে তখন কি হয়, জেনারেলি আমাদের যদি তার আগে ফুড অনেকটা ডাইজেস্ট হয়ে যায়, তখন স্লিপের সময় অন্য আর একটা হরমোন অ্যাক্টিভ হয়ে যায়। তখন সে কিন্তু আবার যখন খিদে পাচ্ছে ঘুমের মধ্যে, তখন সে মানে বডি ফ্যাটটাকে বার্ন করতে থাকবে। সেই জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ঠিক খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়লাম এরম যাতে না হয়। মানে শুতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে ডিনার শেষ হয়ে গেল। শুতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিন এক্সপোজার বন্ধ করতে হবে, মানে মোবাইল দেখা, ল্যাপটপ দেখা, টিভি দেখা, এগুলো বন্ধ করতে হবে। তখন তোমাকে কিছু ভালো বই পড়ো, শান্তভাবে বসো, সেইভাবে আমাদের তৈরি হতে হবে। তো সেই জন্য স্লিপ সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। হাউ ইউ স্লিপ, হাউ ইউ ইট, হাউ ইউ স্পেন্ড ইউর ডে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটুখানি দেখব যে প্রাচীন ভারতবর্ষে, এনশিয়েন্ট ইন্ডিয়ায়, এই ডেইলি রুটিন নিয়ে অসাধারণ সব ভাবনা চিন্তা ছিল। ইট ইজ নোন অ্যাজ দিনচর্যা, বাংলায় বললে দিনচর্যা, দিনচর্যা, সংস্কৃতে দিনচর্যা। তো এই যে আয়ুর্বেদিক দিনচর্যা, সেটা প্রায় আজকের আমাদের মডার্ন যে বায়োলজিক্যাল যে সার্কাডিয়ান রিদম, তার সাথে প্রায় সমানুপাতিক, একই রকমের। তো সেখানে আমরা দেখছি যে আয়ুর্বেদিক যে দিনচর্যা, সেখানে আমাদের যে 3টে এলিমেন্ট আছে, বাত, পিত্ত আর কফ, এই 3টে একসাথে অ্যাক্টিভ হয় বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময় এক এক সময় এক একটা অ্যাক্টিভ থাকে। তো আমরা দেখছি যে এখানেও আমরা ওই সকালবেলায় 2টো থেকে 6টার মধ্যে, ওই সময় ঘুম থেকে ওঠা, মেডিটেশন করা, এইসবের জন্য ভালো। তারপরে সানরাইজের পরে ব্রেকফাস্ট, তারপরে ক্রমশ 10টা থেকে 2টো, সেই সময় লাঞ্চ এবং সেই সময় কাজকর্ম। তারপরে আবার 2টোর থেকে 4টে বাতক এলিমেন্ট অ্যাক্টিভ রয়েছে, ডাইজেশন। তারপরে আবার আমাদের মিডনাইটে আবার পিত্ত অ্যাক্টিভ হচ্ছে, মানে যখন পিত্ত অ্যাক্টিভ হচ্ছে তখন ডাইজেশন, ফুড, এরকম। তো যেটা দুপুরবেলার কথা। সেইভাবে আমরা যে পুরো যে দিনচর্যা, আয়ুর্বেদিক দিনচর্যা, সেইটাও কিন্তু একই কথাই বলছেন, যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো সেই জন্য এটা প্রাচীন ভারতবর্ষেরও আইডিয়া, এবং সবাই কিন্তু সেই বিষয়ে বলছে যে আর্লি রাইজার্স যারা, তারা অনেক বেশি সাকসেসফুল হয় লাইফে। তো সেই জন্য একেবারে ভোর ভোর ওঠার হ্যাবিট রাখতে হবে। তো মানে অনেক স্টাডিজ এরম হয়েছে যে যারা 4টের সময়, 5টার সময় ওঠে, আর যারা একটু লেট করে ওঠে, তাদের দুজনের মধ্যে কগনিটিভ ক্যাপাসিটি, রিফ্লেক্স, পারফরমেন্স, সাকসেস অনেক সময় ভোরে যারা উঠছে তাদের বেশি হয়। আচ্ছা, আমরা তারপরেটায় চলে আসি। আচ্ছা, আমাদের প্রত্যেক দিনের যে এক্সারসাইজ, আমাদের যে রুটিন, সেখানে কি কি জিনিস অবশ্যই থাকতে হবে। সেখানে আমাদের রোজ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ থাকতে হবে, রোজ কিছু ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ থাকতে হবে, এবং রোজ কিছু স্পিরিচুয়াল এক্সারসাইজ থাকতে হবে। সো ইট মাস্ট ডেফিনেটলি ইনক্লুড অল দিস 3 টাইপস অফ এক্সারসাইজেস। ফার্স্টলি ফিজিক্যাল এক্সারসাইজ, রোজ কিছু ব্যায়াম, খেলাধুলা অবশ্যই করতে হবে। মানে তুমি বরং পড়াশোনা একটু কম করলেও অসুবিধা নেই, কিন্তু অনেকে আবার তাতে একটু আশাপ্রদভাবে তাকাচ্ছে দেখলাম আর কি। তো সেই জন্য না, পড়াশোনা করতে হবে, তো তার সাথে খেলাধুলা, এক্সারসাইজ অবশ্যই করতে হবে। বিশেষ করে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার খেলাধুলা, এক্সারসাইজ করতেই হবে। কার্ডিওভ্যাসকুলার এক্সারসাইজ অবশ্যই করতে হবে, মানে যেখানে বেশ, মানে এই নয় যে আমি একটু হাঁটি, এরম নয়, কিন্তু ইয়াং এজে শুধু হাঁটলে হবে না, ছোটাছুটি করতে হবে, মানে একদম রিগোরাস এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ। কারণ ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয়, আমাদের যে সেরোটোনিন, এন্ডরফিন, এইসবগুলো সিক্রিট হয়, তাতে আমাদের একটা আনন্দ হয়। সেই আনন্দতে আমাদের একটা ফোকাস বেশি হয়, আমাদের খুব ভালো পারফরমেন্স হয় সব কিছুর মধ্যে। আমাদের 2 রকম আনন্দের সোর্স রয়েছে, একটাকে বলে ডোপামিন,
আর একটার জন্য হচ্ছে সেরোটোনিন। আমি একটা আইসক্রিম খেলাম, তাতে আমার ডোপামিন সিক্রিট হলো, কিন্তু সেটাতে আমার কিছু লাভ হলো না, আমার জাস্ট টেস্টটা ভালো লাগলো, আমার একটা সুখকর অনুভূতি হলো সেরকম। কিন্তু তারপরে একটা ডিপ্রেশন আসতে পারে, যেগুলো এমনি এক্সটার্নাল প্লেজার, একটা মোবাইল দেখছি কি একটা ইউটিউবে কিছু দেখছি কি রিল দেখছি কি একটা আইসক্রিম খাচ্ছি, এই যে এক্সটার্নাল প্লেজার যতগুলো, সবগুলোতে আমাদের কি হয়, ডোপামিন সিক্রিট হয়। তাতে প্রথমে একটু স্পাইক হয়, আনন্দ হয়, তারপরে কিন্তু ডিপ্রেশন আসতে পারে, একটা মনের অবসাদ আসতে পারে। কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ যদি করা হয়, আমার খুব ঘাম ঝরানো এক্সারসাইজ করা হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাঁসফাঁস হচ্ছে, কিন্তু যেই এক্সারসাইজটা শেষ হলো তখন ডিপ্রেশন নেয়, অদ্ভুত একটা তৃপ্তি বোধ হবে, একটা খুব স্যাটিসফ্যাকশন মনে হবে যে যাক একটা কাজের কাজ কিছু হলো, এরকম মনে হবে। তো এই তিনটে এক্সারসাইজের ক্ষেত্রেই তাই, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল, রোজ কিছু ব্যায়াম করতে হবে, রোজ কিছু ভালো বই পড়তে হবে, আর রোজ কিছুক্ষণ, তো ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট, মনকে ভালো খাবার দিতে হবে। আমি শুধু ভালো প্রোটিন, ভিটামিন এবং ইত্যাদি সব কার্বোহাইড্রেট এসব ভালো ভালো খাবার খেলাম, কিন্তু মনকে ভালো খাবার দিলাম না, তাহলে কিন্তু মনের গ্রোথ হবে না, মনের ম্যাল নিউট্রিশন থেকে যাবে। সেই জন্য মেক শিওর যে রোজ কিছু স্বামী বিবেকানন্দের বই, শ্রীরামকৃষ্ণের বই, মা শারদার বই, কিংবা যে কোনো মহাপুরুষের বই, যে কোনো ইন্সপায়ারিং ভালো বই 5 মিনিট 10 মিনিট হলেও পড়তে হবে। রোজ নতুন নতুন ভালো আইডিয়াস কিন্তু যেতেই হবে। আর তৃতীয় হচ্ছে স্পিরিচুয়াল এক্সারসাইজ, রোজ কিছুক্ষণ একটু মেডিটেশন করা, একটু ভালো স্তোত্র পাঠ করা, একটু কিছু ভালো ভজন গান করা, এরকম কিছু ভালো হ্যাবিট থাকতে হবে। কারণ এই ভালো হ্যাবিটগুলোই কিন্তু তোমাকে বিভিন্ন প্রলোভনের সময়, বিভিন্ন ডিপ্রেশনের সময় তোমাকে কিন্তু হেল্প করবে, সাপোর্ট করবে। তো সেই জন্য এই তিনটে এক্সারসাইজ আমাদের রোজ অবশ্যই করতে হবে। এবং স্পিরিচুয়াল এক্সারসাইজে ঈশ্বরের সঙ্গে তোমার একটি সম্পর্ক স্থাপন খুব দরকার, কারণ জগতে বাকি মানুষের শক্তি লিমিটেড, কিন্তু ঈশ্বর অনন্ত শক্তিমান। তার কাছে যদি তুমি অত্যন্ত তোমার সুখ দুঃখ সব কিছু সাবমিট করো, তিনি তোমার সহায় হবেন। তাকে তুমি যেভাবে ভাবতে চাও ভাবতে পারো, তাকে তুমি মা ভাবতে পারো, পিতা ভাবতে পারো, বন্ধু ভাবতে পারো, প্রভু ভাবতে পারো, কিন্তু তোমাকে একটা রিলেশনশিপ স্থাপন করতে হবে ঈশ্বরের সঙ্গে। তখন তুমি বহু রকমের প্রবলেম ওভারকাম করতে পারবে, তোমার একটা ইমোশনাল সাবলিমেশন হবে, তোমার আর মানুষের সাপোর্টের জন্য অত ভাবতে হবে না। তো এই তিনটে এক্সারসাইজ রোজ করতে হবে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট ডিসাইপল, উনি সবসময় এমফাসাইজ করতেন যে এই তিনটে এক্সারসাইজ রোজ সবাইকে করতেই হবে। তাহলে ডেইলি রুটিনটা যেন এমন হয় যেন এই তিনটে ইনক্লুড করে। আচ্ছা, এই রুটিনের সাথে আমাদের দুটো পাওয়ার ডেভেলপ হয়। আমরা ধরা যাক আমার সকালে সারাদিনের একটা রুটিন রয়েছে, সকালে আমি ধরা যাক কেউ 4টে কি 5টায় উঠবে, তারপরে মুখ হাত ধোবে, তারপরে তার ঘরটা সে পরিষ্কার করবে, তারপরে মেডিটেশন করলো, জপ ধ্যান মেডিটেশন প্রার্থনা ভজন যার যেরম সুবিধা সে করলো, তারপরে হয়তো এক্সারসাইজ করবে, তারপর স্নান করবে, তারপর ব্রেকফাস্ট করবে, তারপর পড়াশোনা করলো, তারপর স্কুলে গেল কি কলেজে গেল কি কাজকর্মে গেল, তারপরে আবার সন্ধ্যাবেলায় ফিরে এসে আবার একটু মেডিটেশন হলো, আবার একটুখানি পড়াশোনা হলো, টাইমলি ডিনার হয়ে গেল, ভালো রিডিং হলো, কিছু পড়াশোনা হলো, আবার 2-3 মিনিট ভালো চিন্তা করে শুয়ে পড়া হলো। তাহলে যখন সবগুলো কাজের যেন একটা অ্যালটেড টাইম থাকে, ধরা যাক সকালে উঠে আমার 5 মিনিট লাগবে ব্রাশ করতে, 10 মিনিট লাগবে ঘরটা গোছাতে, হয়তো কেউ 15 মিনিট কি আধ ঘন্টা মেডিটেশন প্রেয়ার এসব করলো, তারপরে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করলো, তারপরে 20-25 মিনিটে স্নান টান করলো, তারপরে 20 মিনিটের ব্রেকফাস্ট করলো, তারপরে 1 ঘন্টা পড়াশোনা করলো। যখন যতটা টাইম দেওয়া আছে সেই টাইমটা পুরো মন দিয়ে ওই কাজটা করতে হবে। ঠিক যেই কাজটা শেষ হয়ে যাবে, মানে টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু ওই কাজটা থেকে মনটা তুলে নেক্সট কাজে দিতে হবে। তাহলে মনটা একটা অ্যাক্টিভিটিতে দিতে জানতে হবে, আবার মনটা সেখান থেকে তুলে নেক্সট কাজে দিতে জানতে হবে। তাহলে এতে কি হচ্ছে, কনসেন্ট্রেশনও প্র্যাকটিস হচ্ছে, মাইন্ডফুলনেসও প্র্যাকটিস হচ্ছে, আবার ডিট্যাচমেন্টও প্র্যাকটিস হচ্ছে। একটা কাজে পুরো মন দিতেও আমরা শিখছি, আবার মনটা তুলে নিতেও জানতে হবে। কেন এই ডিট্যাচমেন্টটা দরকার? কারণ না হলে কি হবে,
আমি ভালো কাজ করছি অনেকক্ষণ ধরে, ধরা যাক আমার আজকে পড়াশোনা করতে ভীষণ ভালো লাগছে, আমার 1 ঘন্টার জায়গায় আমি 1.5 ঘন্টা পড়লাম, কিন্তু আমার কথা ছিল 1 ঘন্টা পরে উঠে আমার খেলতে যাওয়ার কথা ছিল, কি এক্সারসাইজে যাওয়ার কথা ছিল, কিংবা আমার কোনো একটা ঘর গোছানোর কাজ ছিল, সেটা আমি করলাম না। ভেরি গুড, একদিন আমি একটু বেশি পড়াশোনা করলাম, খুব ভালো, কিন্তু কি হবে পরের দিন হয়তো সে মোবাইল দেখতে দেখতে এত এনগ্রসড হয়ে গেল যে সেখানে সে 5 মিনিটের কিছু নোটিফিকেশন দেখার জায়গায় সে হয়তো 1 ঘন্টা বসে গেল, 2 ঘন্টা বসে গেল, আর কোনো হুঁশ নেই, কারণ তার ডেলি রুটিন নেই। সে একটা কাজ 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা ধরে করছে, আর একটা কাজ বাদই দিয়ে দিল। এরম হলে চলবে না, একটা কাজ যতটা টাইম দেওয়া আছে ফুল কনসেন্ট্রেশন নিয়ে করতে হবে, আবার মনটাকে ডিট্যাচ করে নেক্সট কাজে দিতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট, যে আমাকে ডেলি রুটিনটা মেনটেন করলে আমার এরম মনের উপর একটা নিয়ন্ত্রণ আসবে। আচ্ছা, লাস্টে আমরা একটা স্টিফেন কোহের একটা টাইম ম্যাট্রিক্স দেখব, যে আমরা দিনের সময়গুলোকে কিভাবে ব্যবহার করি। এখানে আমরা দেখছি যে 4টে কোয়াড্র্যান্ট রয়েছে, যে আমার কিছু কিছু কাজ রয়েছে আর্জেন্ট, কিছু কিছু কাজ রয়েছে ইম্পর্ট্যান্ট, কিছু কিছু কাজ রয়েছে নট আর্জেন্ট, কিছু কিছু কাজ হচ্ছে নট ইম্পর্ট্যান্ট। প্রথম কোয়াড্র্যান্টে আমি এমন কিছু কাজ করি যেটা আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। তুমি একটা পরীক্ষা দেবে, সেই পরীক্ষার লাস্ট ডেট কালকে, আজকে তোমাকে অবশ্যই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এটা আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। সেকেন্ড কোয়াড্র্যান্টে একবার ওপর থেকে দেখবে, একবার এদিক থেকে দেখবে, নট আর্জেন্ট বাট ইম্পর্ট্যান্ট। ধরা যাক তোমার এক্সারসাইজ করছো, ভালো বই পড়ছো, মেডিটেশন করছো, আর্জেন্ট কিছু নয় কিন্তু ইম্পর্ট্যান্ট, লং টার্মে দরকার। এই নয় যে তুমি আজকে এক্সারসাইজ না করলে বা আজকে মেডিটেশন প্রেয়ার না করলে তুমি আজকে মরে যাবে, এরকম ব্যাপার নয় তো, বা বিরাট ক্যালামিটি নেমে আসবে, এরকম নয়, কিন্তু লং টার্মে আমার ইম্পর্ট্যান্ট। থার্ড কোয়াড্র্যান্টে আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্ট্যান্ট, ওপরে আর্জেন্ট আর নিচ থেকে নট ইম্পর্ট্যান্ট, আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্ট্যান্ট। ধরা যাক আমি পড়তে বসেছি, জানলা দিয়ে বৃষ্টি আসছে, আমি পড়া থেকে উঠে জানলাগুলো বন্ধ করে দিলাম, এটা আর্জেন্ট কাজ ছিল কিন্তু এমন কিছু ইম্পর্ট্যান্ট নয় যে আমার লাইফের গ্রোথের সাথে ইম্পর্ট্যান্ট। ফোর্থটা সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে অ্যাট্রাকটিভ, নাইদার আর্জেন্ট নর ইম্পর্ট্যান্ট, প্রয়োজনীয় নয় এবং এমন কিছু আর্জেন্টও নয়। ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইল দেখছি, এমনি ফালতু মানে বসে রয়েছি, কোনো কাজ করছি না, এই যে তমগুণ যেটাকে বলে, সেটা হচ্ছে নট নাইদার আর্জেন্ট নট ইম্পর্ট্যান্ট। আমরা পরেরটায় চলে আসি, তারপরেরটায় চলে যাই। তো এখানে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টটা, ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট। ওখানে কিন্তু আমাদের বাকি কোয়াড্র্যান্টগুলো থেকে টাইম সেভ করে ওই লং টার্ম গোলের দিকে কিন্তু আমাদের মন দিতে হবে, যে কি করে আমি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি করে আমি ওই কোয়াড্র্যান্টটাতে টাইম বাড়াতে পারবো। বাকি দুটোতে আমি কিছু করতে পারবো না, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট আমাকে করতেই হবে, ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট সেটাতে আমাদের বাড়াতে হবে, আর যেটা ফোর্থ কোয়াড্র্যান্ট নাইদার আর্জেন্ট নট ইম্পর্ট্যান্ট সেটাকে একদম বাদ দিতে হবে, আর সেকেন্ড কোয়াড্র্যান্টে টাইমটা বাড়াতে হবে। লং টার্ম গোল এক্ষুনি না করলে কিছু ক্যালামিটি আসবে না, কিন্তু আমার লং টার্মে দরকার, জীবনে প্রতিষ্ঠিত হতে দরকার। তার জন্য আমাদের 4টে কোয়াড্র্যান্টে প্রথমটাকে ম্যানেজ করতে হবে, সেকেন্ডটাতে ফোকাস করতে হবে, থার্ডটাতে অ্যাভয়েড করতে হবে, ফোর্থটাকে লিমিট করতে হবে। আচ্ছা, আমরা যেখানে বসে আছি এই রামকৃষ্ণ মিশনে, রুটিন একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা সময় আমিও কিন্তু একটু ইয়ে করে ফেলেছি, একটু বেশি টাইম নিয়ে ফেলেছি, সেই জন্য সেখানে আমাদের কিন্তু ভীষণ আর কি টাইমলি সব কিছু করা উচিত। ভোরবেলা থেকে একটা স্ট্রিক্ট রুটিন রয়েছে, সেই রুটিনটাই চলছে। আমাদের গম্ভীরানন্দজি মহারাজ, তিনি রোজ একটা পার্টিকুলার সময় 4টের সময়, মহারাজ এই অদ্বৈত আশ্রমে অনেক দিন থেকেছিলেন, তো রোজ 4টের সময় উনি অনেক বয়স হয়ে গেছে, তখন উনি একটু হাঁটতে বেরোতেন। তো ওনার যিনি অ্যাটেন্ডেন্ট সেবক মহারাজ ছিলেন, উনি একদিন 4:02 এরম সময় এসছেন। তো মহারাজ আসতেই ঘড়িটা দেখাচ্ছেন এবং বলছেন যে তোমার কিন্তু 2 মিনিট দেরি হয়েছে। তো সেবক বলছে যে মহারাজ মাত্র 1-2 মিনিট দেরি হয়েছে। তখন উনি বলছেন, তুমি জানো বোয়িং যে প্লেন সেটা 1 মিনিটে কত দূর উড়ে চলে যায়?
তবে ওনার কাছে এরকম ইম্পর্টেন্স, এক একটা মিনিট উনি ইউটিলাইজ করছেন, ওয়েস্ট হলে চলবে না। তো এরকমভাবে আমাদের একটা খুব মানে স্ট্রিক্ট রুটিন থাকার ফলে প্রচণ্ড সাকসেসফুল এবং প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ এই অর্গানাইজেশন, এই রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ সেইভাবেই পুরো একটা স্ট্রাকচার করে দিয়ে গেছেন পুরো ডেইলি রুটিনের। সেখানে ভোরবেলায় উঠে জপ ধ্যান করা, এক্সারসাইজ করা, কাজকর্ম করা, বই নানা রকম পড়াশোনা করা, সব কিছুই তার মধ্যে থাকবে একটা হেলদি রুটিন হওয়ার জন্য। তো আজকে আমাদের মনে হচ্ছে এটাই। হ্যাঁ, সো থ্যাংক ইউ অল। তোমাদের এইভাবে রুটিনটা করতে হবে যাতে প্রচণ্ডভাবে তোমাদের সময়টাকে সৎ ব্যবহার করতে পারো, এবং সবসময় ঠাকুর, মা, স্বামীজি তাদের কাছে প্রার্থনা করতে হবে যাতে জীবনটা সার্থক হয়, মিনিংফুল হয়, টাইমটা ইউটিলাইজ যে যত করতে পারবে তার জীবন তত মিনিংফুল হবে। সকলকে আমি আর কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার খুব ভালো লাগছে যে আমি যখন একসময় ছাত্র ছিলাম, আমি এই বিবেকানন্দ স্টাডি সার্কেলে এখানে এই হলে অনেক ক্লাস করতে এসেছি, তো সেই জন্য অনেক পুরনো স্মৃতি মনে জাগছে। তো আজকে এখানে আনন্দম এবং এই অদ্বৈত আশ্রম এদের যৌথ উদ্যোগে যে এই সুন্দর সামার ক্যাম্প জাগ্রতি অর্গানাইজ হয়েছে, সেটির জন্য সেখানে অংশগ্রহণ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করছি ঠাকুরমা স্বামীজির কাছে। সকলে খুব ভালো থাকুন, এবং তোমরাও যারা পার্টিসিপেট করছো, যা যা আইডিয়াস পেলে কিছু না কিছু নিজের জীবনে অ্যাপ্লাই করো। দিনের শেষে একটা জার্নালিং থাকে, একটা কাগজে লেখো সারাদিন কীরমভাবে সময়টা ইউটিলাইজ করলে, কতটা রুটিন ফলো করতে পারলে, কতটা টাইম ওয়েস্ট করেছো। পরের দিন আরেকটু বেটার হওয়ার চেষ্টা করুন, তাহলেই দেখবে অনেক উপকার পাবে। থ্যাংক ইউ অল, নমস্কার। পূজনীয় মহারাজকে আমাদের তরফ থেকে প্রণাম জানাই, ধন্যবাদ, নমস্কার জানাই। আমাদের এবারে কোয়েশ্চেন অ্যান্সার, এই পার্টিকুলার যে আলোচনা মহারাজ করলেন তার উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা মহারাজকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, মহারাজ উত্তর দেবেন। আমাদের হাতে 10 মিনিটের মতো সময় আছে। উই আর শিডিউল টু হ্যাভ আওয়ার লাঞ্চ অ্যাট 12:15, সো অলমোস্ট 10 to 12 মিনিটস অফ টাইম উই হ্যাভ। আমাদের মধ্যে সেই সময়টা আছে। ইট ইজ ওপেন টু দ্য কোয়েশ্চেন্স, ওপেন টু অল। এনিওয়ান রেজ ইউর হ্যান্ডস, হাত তুলে বলো। যে কোনো প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্ন বলো। হ্যাঁ, খুব ভালো, আমি ভাবছিলাম এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ, না না, ওদের পুরো ফিজিওলজিক্যাল সিস্টেমটা আলাদা আছে। ওদের যে ভিশন, ওদের ইয়েতে নাইট ভিশনের একটা প্রপার্টি রয়েছে, তার ফলে তারা ওই সময় ওই নাইট ভিশনের ফলে ওদের ওপরে যেগুলো রয়েছে সেগুলোকে ধরতে পারে আর কি। কিন্তু আমাদের তো নাইট ভিশনের ইয়ে নেই, হিউম্যান বিংসের নাইট ভিশনের প্রপার্টি নেই আর কি, যে রাত্রিবেলায় দেখতে পাবে সেরম নয়। তাই তাদের যে সুপ্রাকাইজমেটিক গ্যাংলিয়ন বা এই যে সব কিছু পুরো এই যে নিউরো হরমোনাল সিস্টেমটা আলাদা, তাদেরটা আলাদা। যেমন পেঁচা এবং অন্যান্য অনেক নকটার্নাল অ্যানিমালস, বার্ডস রয়েছে, তাদেরটা আলাদা, সেটা তাদের স্পেশালি এন্ডাউড রয়েছে, আলাদা নিউরোফিজিওলজিক্যাল সিস্টেম রয়েছে আর কি, সেটা আলাদা। কিন্তু যেহেতু আমাদের ক্ষেত্রে সেটা নয়, তাই আমাদেরকে এইটাকেই ফলো করতে হবে। ঠিক আছে, আর কেউ বলো। এনিওয়ান এলস বলো, কোনো ভয় নেই তোমাদের, হাত তুলে, এটা তোমাদের জন্যই সেশনটা। হ্যাঁ, কে কে এখানে ডেইলি রুটিন ফলো করো সেটা একবার বলো। তোমরা কিরম ডেইলি রুটিন ফলো করছো? তোমাদের রুটিন আছে তো? সবারই আছে, খালি আমাদের একটু ইয়ে থাকে, আনডিফাইন্ড হেজি থাকে, আর একটু শার্প করে নিতে হয়, মানে বাউন্ডারিগুলো আর কি। সকলে আমি একটা শুধু অ্যাড করি, এই দুদিন আগে তোমরা জানো যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরিয়েছে, এবং এবছর রামকৃষ্ণ মিশনের রেজাল্ট বোধহয় গত কয়েক বছরের ইতিহাসকে ছাপিয়ে গেছে।
দুটো স্কুল আমাদের রামকৃষ্ণ মিশনের আন্ডারে, একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আর একটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। একটার থেকে 18 জন আর একটার থেকে 17 জন প্রথম 10 জনের মধ্যে আছে। তো সবাই এটা জিজ্ঞাসা করে, দেখবে এখন সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, বিভিন্ন চ্যানেলে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে এই সাকসেসের পেছনের রহস্যটা কি, মানে পেছনটা কি থাকে। সবাই তো পড়াশুনো করে। আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে কিন্তু এই যে মহারাজ যেটা বললেন রুটিন লাইফ, ওখানে কিন্তু ছাত্ররাও একটা রুটিন লাইফের মধ্যে সকাল থেকে রাত্রি পর্যন্ত ওরা বলে ঘণ্টাময় জীবন। মানে ওই যে একটু আগে একটা ঘন্টার আওয়াজ তোমরা পেয়েছো কিনা আমি জানি না, 12টা বেজেছে, ঠিক 12টা বেজেছে, 12টার সময়ই এখানে ঘন্টা পড়ে কিন্তু। আর উই আর ইউজ টু গো টু দ্য ডাইনিং হল অ্যাট 12। তো ওখানে কিন্তু সকালে ঘুম থেকে ওঠাটাও ঘন্টা দিয়ে শুরু হয়, আবার রাত্রে ঘুমোতে যাওয়াটাও ঘন্টা দিয়েই শেষ হয়। ইউ আর সাপোজ টু গো টু স্লিপ অ্যাট 10:30, লাইট অফ উইল বি 10:25, ব্লেড পড়বে। মহারাজ একটা হোস্টেলে থাকেন, যেটা একটা রেসিডেন্সিয়াল কলেজ হোস্টেল, মহারাজকেও কিন্তু সেই একই রুটিন মেনটেন করতে হয়, ওখানকার ছাত্রদেরও মেনটেন করতে হয়। এটাই হচ্ছে পেছনের যে কাহিনীটা, সেটা হচ্ছে সাকসেসের পেছনের এই কাহিনীটা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলো ইন্সপায়ারিং, আমাদের কাছে ভীষণ ইন্সপায়ারিং। এবং ওরা কিন্তু সারাদিনের মধ্যে ওই যে ছেলেটি ফার্স্ট হয়েছে, তোমরা যদি তার ইয়েটা শুনে থাকো তাহলে দেখবে, আদৃত পাল ওর নাম। ও ক্লাস 5 থেকে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে পড়াশুনো করেছে। ও বলেছে আমি সারা দিনে, আমাদের নরেন্দ্রপুরে সাধারণত 6 ঘন্টার বেশি পড়া অ্যালাউড নয়। সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, রাত্রে একটা স্টাডি আওয়ার দেওয়া থাকে, একটু অ্যাডভান্স ক্লাসে যারা ক্লাস 10, 11, 12-এ পড়ে তাদের 2 ঘন্টা দেওয়া থাকে। এই 6 ঘন্টার বাইরে পড়াশুনো করার নিয়ম নেই। আমরা যখন কালকে আলোচনা করছিলাম, বিকেলবেলা খেলতে যাওয়াটা কিন্তু মাস্ট ওখানে, সে সামনে মাধ্যমিক পরীক্ষায় থাকুক আর যাই থাকুক, 1 ঘন্টা মাঠে খেলতে যেতেই হবে। সুতরাং ওই 6 ঘন্টার বেশি পড়াশুনো করার স্কোপ একটা ভালো ছেলেরও নেই, একটা খারাপ ছেলেরও নেই। কিন্তু রুটিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা আমি এই কারণে বললাম তোমাদের সবার কাছে, যে তোমরাও কিন্তু তোমাদের মতো করে একটা রুটিন তৈরি করে নিতে পারো। প্রত্যেকের জীবনের একটা রুটিন তৈরি করা যায়, এবং সেটা ওই যে মহারাজ বলছেন প্রত্যেক দিন একটু করে রিভিউ করা, যে আমি কালকে কতটা করতে পেরেছি, আজকে তার থেকে আর একটু ভালো করতে পারলাম কিনা, এটা একটু দেখা। ঠিক আছে? আর কেউ কিছু বলবে? কারোর কিছু বলার আছে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রণাম নেবেন। বলছি, এরা তো অনেকেই আগামী দিনে বিভিন্ন কর্মস্থলে যাবে, তাদের ভেতর কেউ কেউ হয়তো কর্পোরেট সেক্টরেও জয়েন করতে পারে। দে আর নট নকটার্নাল অ্যানিম্যাল, তারা ওই নাইট শিফটটা কিভাবে যদি কোপ আপ করবে, একটু যদি ওদেরকে হাইলাইট করে দেন ব্যাপারটা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, যেখানে নাইট শিফটে কাজকর্ম থাকে সেখানে সবসময় ওরকম সম্ভব নয়। কারণ সেই দিকে কাজকর্ম অনেক সময় বিদেশে যখন দিন, তখন এখানে কাজ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে তখন তাকে সেইভাবে নিজের সিস্টেমটাকে ওরিয়েন্ট করে নিতে হবে। সেটা তো একটা স্যাক্রিফাইস আর কি, সেটা তো তার নিজের দিক থেকে একটা গ্রেটার গুডের জন্য সে কাজ করছে, দিয়ে সেখানে সেটা একটা স্যাক্রিফাইস। কিন্তু মানে যেহেতু ও একটা ভালো কাজ করছে এবং একটা সেবার মনোভাব নিয়ে একটা বড় কিছু করছে, সেইটাই আবার ওর মনটাকে কিন্তু গুছিয়ে রাখবে আর কি। তাই জন্য রুটিনটা তো অবশ্যই এটা একটা জেনারেলাইজড আউটলাইন, কিন্তু কিছু কিছু এক্সেপশনস, কিছু কিছু ইয়ে তো আসবেই সবসময়, স্পেশাল এক্সেপশনস। কিন্তু তার জন্য মনের প্রশান্তি খুব দরকার আর কি। মনের যেন একটা ইয়ে থাকে, যে অনেক সময় হতে পারে যে ওরকম সারা রাত জেগে অনেক কাজ করতে হতে পারে, তো সেই ক্ষেত্রে তখন তার রুটিনটা একটু ভ্যারি করবে। সেইভাবে তখন ইয়ে করে নিতে হবে, নিজেকে ওরিয়েন্ট করে নিতে হবে। সেটা হয়েও যায়, মানে বলে শরীরের নাম মহাশয়, যা সহবে তাই সয়। তো সেটা হচ্ছে ওরকম যদি আর কি এক্সেপশনাল ওরকম যদি কেস হয়। কিন্তু আমি ইন জেনারেল বললাম যে ক্ষেত্রে অনেক সময় হয়তো মডিফাই করা যায়, তাও অনেক সময় ওটা নকটার্নাল দিকে ইয়ে হয়ে যায় আর কি, রাত্রে ইয়েতে। তাই জন্য মানে ওটা হলে তখন আর কি নিজেকে ওইভাবে ওরিয়েন্ট করে নিতে হবে, যে দিনের বেলা ওরকম একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেই সময় তাকে রেস্ট নিয়ে নিতে হবে আর কি, সেরকম। হ্যাঁ, সেটাও হতে পারে। হচ্ছে অনেকের অনেক রকম এখন আমাদের আরবানাইজেশনের জন্য মডার্ন ডেতে চেঞ্জ হচ্ছে। তবে ওইটাই আবার আমরা যেন মডেল না করে ফেলি যে সব সময়ের জন্য। ইন জেনারেল যেটা ন্যাচারাল, সেটাই যতদূর সম্ভব ফলো করলে ভালো।
আর এক্সেপশনাল যদি কখনো কিছু হয় তখন সেইভাবে ইয়ে করে নিতে হবে, নিজেকে ওরিয়েন্ট করে নিতে হবে। তবে সবগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মনের প্রশান্তি এবং ওই যে ডেডিকেশন, ওইটা দরকার আর কি, সেটা খুব দরকার। আর দিয়ে তারপরে বাকি দিনটা তাকে ওইভাবে ওরিয়েন্ট করে নিতে হবে, তাকে সাফিসিয়েন্ট রেস্ট নিয়ে বাকি সব এলিমেন্টগুলো তাকে রাখতে হবে, তাকেও ঠিক সময় বাকি ফুড এবং এক্সারসাইজের হ্যাবিটগুলো ঠিক ঠিক রাখতে হবে আর কি। ওরকম কিছু কিছু এক্সেপশনস এবং মডার্ন কিছু সিনারিও আছে যেখানে ওইটাকে তাকে রিঅ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু সব যাই হোক, কিন্তু ওই রুটিনের মধ্যে যেন এই এলিমেন্টগুলো থাকে, এই এলিমেন্টগুলো যেন থাকে, এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, স্পিরিচুয়াল এক্সারসাইজ, এই তিনটে জিনিস যেন থাকে। এবং সর্বোপরি রেস্টের জন্য যার মন যত শান্ত, যে যত মেডিটেটিভ, যে যত মানে প্রশান্ত ভিতর থেকে, তার সেখান থেকেও রেস্ট হয়ে যায়। মানে ওই জন্য যোগী যারা, তাদের মানে অল্প ঘুমে কাজ হয়ে যাচ্ছে, কারণ কি তার মনটা প্রশান্ত আর কি। সেজন্য সেটাও একটা রেস্টের আরও ডিপার সেন্স রয়েছে। সেটা হচ্ছে যদি ওরকম মনের চঞ্চলতাগুলো যদি স্থির হয়ে যায় এবং প্রশান্ত হয়, তখন অল্প ঘুমেও কাজ হয়ে যাবে আর কি। মহাপুরুষদের জীবনে ওরকম অনেক দেখা যায়, শ্রীরামকৃষ্ণের জীবনে, মায়ের জীবনে, স্বামীজির জীবনে অনেক রাত অবধি তারা ইয়ে করছেন, জপ ধ্যান করছেন, কি জগতের জন্য একদম ছটফট করছেন, সেরকম দেখা যায়। সেগুলো এক্সেপশনাল, মানে যেহেতু তাদের ঘুমের কাজটা তাদের ধ্যানে এবং তাদের মনের প্রশান্তিতেই হয়ে যাচ্ছে আর কি, মানে সেরকম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা অন্য চ্যানেলে সেই মানে রেস্টটা হয়ে যাচ্ছে। বিশ্রামটা তো আসল কথা, সেই বিশ্রামটা তার ধ্যানে, জপে এবং মানে মনের শান্তিতে হয়ে যাচ্ছে আর কি। যার মন যত শান্ত, তার তত মানে ফিজিক্যাল রেস্টের বদলে অন্য স্পিরিচুয়াল রেস্ট দিয়ে সেটা কম্পেনসেট হয়ে যাচ্ছে আর কি। সেই জন্য সেই দিকটাকে আবার তখন ট্যাপ করতে হবে আর কি। মানে ঠিক আছে, তাহলে আমরা আজকে এই সেশনটা এখানে শেষ করব। আমাদের এরপরে লাঞ্চে যেতে হবে সবাইকেই। কোঅর্ডিনেটররা আছেন, তারা তোমাদের গাইড করে দেবেন। আমরা প্রি লাঞ্চ সেশনটা শেষ করলাম। পোস্ট লাঞ্চ আমরা আবার মিট করব 1টার সময়। আই এম সরি, হ্যাঁ 1টার সময়, 1টার থেকে আমাদের কুইজ আছে। তো তার আগে তোমরা নিজেদের মতো করে গ্রুপগুলো গুছিয়ে নেবে, যেটা আগেই আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। লাঞ্চ করে তোমরা এখানে এসে তোমাদের মতো করে তোমাদের রিপ্রেজেন্টেটিভ চুজ করে নেবে কুইজটা সেইভাবে করার জন্য, ঠিক আছে? এখন তোমাদের মতো কোঅর্ডিনেটররা যেভাবে গাইড করছেন, আমরা কালকেও যেভাবে লাঞ্চে গিয়েছিলাম, আর লাঞ্চে যাওয়ার আগে দুটো কথা আবার রিমাইন্ড করে দিই কালকের মতোই। ডোন্ট স্টার্ট ইটিং জাস্ট আফটার গিভিং দ্য ফুড। আমরা সেটা করি না, আশ্রমের একটা নিয়ম আছে, আফটার ব্রহ্মার্পণম উই উইল স্টার্ট ইটিং। ওকে, দিস ইজ ওয়ান। অ্যান্ড অ্যানাদার থিং, ডোন্ট ওয়েস্ট ইউর থিংস। যা দেওয়া হবে ফুড আইটেমস দেখে নেবে, তুমি যতটা খেতে পারবে ততটাই নেবে, অতিরিক্ত জিনিস নিয়ে নষ্ট করো না, ঠিক আছে? ও কি একটা জিজ্ঞেস করছি কি আমাকে, ও কিছু একটা জিজ্ঞেস করছে। আচ্ছা, হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ, ওই তো বললাম যে ওনার প্রশ্নটা ছিল যে হ্যাঁ, ওখানে সেলফ স্যাক্রিফাইস আছে, মানে সে তার কিন্তু নিজের ফিজিওলজি এবং নিজের হেলথকে নেগলেক্ট করে সে কিন্তু মানে দেশের জন্য কাজ করছে। তাই জন্য যখন মোটামুটি একটা মনের এরকম একটা স্টেডিনেস এসে যায়, তখন অনেক সময় সেলফ স্যাক্রিফাইসের জন্য সে তার ওই এক্সেপশনাল ওরম রুটিনও অ্যাডপ্ট করতে হচ্ছে, যাতে ফর গুড অফ মেনি, অনেকের বহুজনহিতায়, অনেকের কল্যাণের জন্য সে তার নিজের হেলথ, নিজের সব কিছুকে মানে তোয়াক্কা না করে সে কিন্তু বড় হিতের, অনেক জগতের হিতের জন্য সে সেই রকম কাজ করছে। তো ধরা যাক কেউ নাইট শিফটে জব করছে, কি ওই আর্মির যারা, তারা জেগে আছে, তো সেটা সে নিজের তার হেলথের যে ইয়ে হচ্ছে সেটাকে সে দেখছে না, সে বিরাট ভালোর জন্য একটা সে নিজেকে স্যাক্রিফাইস করছে আর কি। সেটা সেই রকম যদি কারোর পজিশন হয়, সে তো ওই স্যাক্রিফাইসটাই তাকে রেস্ট দিয়ে দেবে, স্যাক্রিফাইসের যে কারেজটা ওটাই তাকে আসল রেস্ট দিয়ে দেবে আর কি।
কিন্তু ইন জেনারেল আমাদের তাই বলে জেগে থাকতে হবে তা নয়, বুঝতে পেরেছো তুমি? তবে যে করছে সে ওরকম স্যাক্রিফাইস করেই করছে, তো তাতে তার হেলথের কিছু ইয়ে হতে পারে, কিন্তু সে তোয়াক্কা করছে না। সে বলছে আমার জীবনটা তো যাবেই, একটা ভালো কিছু কাজে যাক, একটা বিরাট কিছু কাজে যাক। সেইভাবে সে তার নিজের হেলথ এবং নিজের ভালোর দিকে না তাকিয়ে অনেকের কল্যাণের জন্য নিজেকে স্যাক্রিফাইস করছে। আচ্ছা, আর একটা জিনিস ক্যাম্পাসে তোমাদের সবাইকে বলছি, তো তোমাদের পার্সোনাল বিলঙ্গিংস যেগুলো আছে সেগুলো একটু কাইন্ডলি নিজেদের ব্যাগের মধ্যে রেখে যাবে, কারণ আমাদের এই জায়গাটাকে একটু রিওরিয়েন্টেশন করতে হবে, ঠিক আছে? একটু নিজের ব্যাগের কাছে চলে যাও, হুড়োহুড়ি করো না, আস্তে ধীরে সুস্থে যাও, গিয়ে নিজেদের ব্যাগের মধ্যে জিনিসগুলো রেখে তারপরে লাইনে দাঁড়িয়ে এক এক করে বেরোবে।